সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। বাট কনসেপ্টটি জানার পূর্বে আমরা এখানে একটা 3D স্ক্রিন দেখতে পাচ্ছি। তো এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি একটু 3D ইমেজ, এই ইমেজটা আমরা কেন চালাচ্ছি এবং এই ইমেজটা থেকে আমরা কি শিখব সেই বিষয়টা এখানে আমরা জানার চেষ্টা করব। ওকে, সো এখানে আমরা যদি এই বিল্ডিংটাকে যদি একটু দেখি বা এই ইমেজটাকে যদি একটু দেখি, তাহলে এখানে একটু লক্ষ্য করেন। এখানে এই যে দেখেন, এই যে মনে করেন এখানে যে আমাদের পিলারগুলো আছে, এই পিলারগুলো হচ্ছে এই অংশটা কিন্তু মোটা, তারপর এই অংশটা কিন্তু আরেকটু মোটা, বাট এই যে এরিয়াটা আছে এই এরিয়াগুলো কিন্তু ছোট। ওকে, তারপর আমরা এখানে আরেকটি পিলার দেখতে পাচ্ছি, বা তার পেছনে এই যে দেখেন এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা আছে, এই যে অংশটা বা এখানে আরও অংশ আছে। তো আর্কিটেকচাররা যখন এই স্থাপনাটা তৈরি করেছিলেন তখন ওনারা অ্যাকচুয়ালি কি প্রয়োগ করেছিলেন, আচ্ছা এই জিনিসগুলো আসলে এখানে আমরা আলোচনা করব যে ওনারা অ্যাকচুয়ালি এখানে কি করেছিলেন এবং আমরা এখানে কি করব। ওকে, সো আমরা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন, এই স্থাপনাটা যখন তৈরি করা হয়েছিল তখন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক্সের উপর জোর দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এই টপিক্সটা ছাড়া কোনোভাবেই এই স্থাপনাটা তৈরি করা পসিবল হতো না। শুধু এই স্থাপনা না, আমাদের পৃথিবীতে যত ধরনের স্থাপনা আছে সব ধরনের স্থাপনা, আচ্ছা আমি এই ইমেজটাকে একটু আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে মনে করেন এটা হচ্ছে তার ইন্টারফেস দেখা যাচ্ছে এখানে। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি ভালোভাবে, তাহলে দেখেন এই যে জায়গাটা আছে, এই যে মনে করেন একটা অংশ আছে এখানে, তারপর আবার এই আরেকটা অংশ আছে, এই যে অংশ আছে, বা মানে সহজ বিষয় হচ্ছে পৃথিবীতে যত ধরনের স্থাপনা আছে এই স্থাপনাগুলা তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা বা সবথেকে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টার উপর ফোকাস করা হয়েছে, দ্যাট ইজ কল্ড ক্যালকুলাস। এবং ক্যালকুলাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। মানে হচ্ছে এই স্থাপনাটা তৈরি করার জন্য যে মেইন কনসেপ্টটা ছিল সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন ভাই এখানে ইন্টিগ্রেশনটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে। অ্যাকচুয়ালি শুধু এটা না, মনে করেন আপনি একটি রাস্তা তৈরি করবেন। তো মনে করেন রাস্তাটা একেবারে সোজা, তো এটা হচ্ছে আমাদের মনে করেন রাস্তা। তো এই রাস্তাটা যদি আপনি তৈরি করতে চান তাহলে খুব ইজিলি কিন্তু আপনি এই রাস্তাটা তৈরি করতে পারবেন, কারণ এটা কিন্তু সরাসরি রেক্ট্যাঙ্গেল স্ট্রাকচারে আছে। সো আপনি এই রাস্তাটা তৈরি করার জন্য কি পরিমাণ বালু লাগবে, কি পরিমাণ ইট লাগবে, কি পরিমাণ সিমেন্ট লাগবে, মানে হচ্ছে এই জিনিসটা টোটালি ডিপেন্ড করবে এই রাস্তাটা কতটুকু বড় সেই বিষয়টার উপরে। তার মানে যদি রাস্তাটা একেবারে সোজা হয়, স্ট্রেট লাইন আকারে হয়, তাহলে এই রাস্তাটা অ্যাকচুয়ালি কতটুকু বড়, মানে এই রাস্তার এরিয়া কতটুকু বড়, এই জিনিসটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি। কিন্তু সমস্যাটা তখন হয় যখন রাস্তাটা সোজা না হয়ে এলোমেলো হয়। মনে করেন এই হচ্ছে আমাদের একটা রাস্তা, এই হচ্ছে আমাদের রাস্তা। এখন এই রাস্তাটা আমরা তৈরি করব। তো এই রাস্তাটা তৈরি করার জন্য হচ্ছে আমাদের কি দরকার, এই রাস্তাটা তৈরি করার জন্য আমাদের প্রচুর পরিমাণে বালি দরকার, সিমেন্ট দরকার, ইট দরকার। এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ বালু, কি পরিমাণ ইট, কি পরিমাণ সিমেন্ট লাগবে, এই জিনিসটা টোটালি ডিপেন্ড করবে এই রাস্তাটার এরিয়া কতটুকু। এখন এই যে এরিয়ার বিষয়গুলা, এরিয়া বের করার জন্য যে কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা ক্যালকুলাসের খুবই ভাইটাল একটা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই বিষয়টা আসছে কিভাবে। তো এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে কিছু বিখ্যাত ব্যক্তি আছেন, ওনাদের কাছে আমাদেরকে যেতে হবে। ওকে, তো আমরা চলে যাব এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ইমেজ রয়েছে। সো এই ইমেজগুলো পড়ার পূর্বে আমরা এই ইমেজের উপর একটু কাজ করব। তো এই ইমেজটাকে আমরা এখানে একটু নিয়ে আসি, আমরা এই ইমেজটাকে একটু জুম করি, জাস্ট আমাদের এই টপিক্সটা ভালো করে বোঝার জন্য এই ইমেজটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। ওকে, তো এখন লক্ষ্য করেন, আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন আমরা যদি সরাসরি যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর কতটুকু বড় বা এটার ক্ষেত্রফল কতটুকু, এই বিষয়টা বের করার জন্য কিন্তু আমরা খুব ইজিলি আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখেন আমরা এখানে কিছু ইমেজ যদি নেই, আমরা এখানে কিছু ইমেজ জেনারেট করি।
তো ধরে নেন এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, এটা হচ্ছে সার্কেল। সো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা সার্কেল। তো আমরা যদি এই সার্কেলটা কতটুকু বড় সেই বিষয়টা বের করতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের বৃত্তের যে ক্ষেত্রফলের যে সূত্র আছে, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। মানে এরিয়া, এই বৃত্তে টোটাল কতটুকু জায়গা আছে ভেতরে, এই টোটাল জায়গাটা কতটুকু, সেই বিষয়টা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে এ সমান পাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এই বৃত্তটা কতটুকু বড় সেটা খুব ইজিলি আমরা বের করতে পারি। ওকে, আমরা আরেকটাতে যাই। আচ্ছা, আমরা এটাকে একটু মুছে দিচ্ছি। ওকে, তা আমরা আরেকটা চিত্রতে যাই, তাহলে আপনাদের বিষয়টা আমি ভালো করে বোঝাতে পারবো। মনে করেন আমরা একটা স্কোয়ারে গেলাম। তো আমরা একটা স্কোয়ার অঙ্কন করি এখানে। তো এটা হচ্ছে একটা স্কোয়ার। আচ্ছা, তো এই যে স্কোয়ারটা আমরা অঙ্কন করলাম, এই এটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল, স্কোয়ার না, এটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল। তো এই রেক্টাঙ্গেলের যদি আপনি এই রেক্টাঙ্গেলের ভেতরে কতটুকু এরিয়া আছে এই বিষয়টা যদি আপনি এখানে মানে নির্ণয় করতে চান, তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু খুব ইজিলি আপনি এটার ভিতরে কতটুকু জায়গা আছে সেটা কিন্তু খুব ইজিলি আপনি সলভ করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে তখন যখন আমরা এমন একটা জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব যেটার স্পেসিফিক কোনো ফর্মুলা আমাদের কাছে নাই, তখন অ্যাকচুয়ালি আমরা কি করব, জানলাটা লাগিয়ে দেয়। ওকে, তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। তো ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই আমরা কিভাবে করব এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে শিখিয়ে দেব। ওকে, তো প্রথমত আমরা এখানে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। আমি এটাকে একটু বাম দিকে আনি, একটু জুম করে নিচ্ছি। ওকে, তো একটু ভালো করে আমরা এই বিষয়টাতে এখন ফোকাস করে দিব। ওকে, তো এই স্ট্রাকচারটা একটু লক্ষ্য করুন, অথবা এই স্ট্রাকচারটা একটু লক্ষ্য করতে পারেন যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। তো এই যে একটা কার্ভ আছে বা বক্ররেখা আছে, এইটার নাম মনে করেন y=f(x) বক্ররেখা। এখন এই যে কার্ভটা আছে, এই কার্ভের ভেতরে যে জায়গাটা আছে, এই যে হলুদ কালারের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটার ক্ষেত্রফল আমরা এখান থেকে নির্ণয় করব। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা তো এখানে কোনো স্পেসিফিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আপনি স্কোয়ার বলেন বা আপনি রেক্টাঙ্গেল বলেন বা আপনি এখানে সার্কেল বলেন এটসেট্রা, এনিথিং আপনি এখানে ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, এনিথিং, আপনি মানে স্পেসিফিক কোনো ফর্মুলা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এর জন্য হচ্ছে যে কাজটা করা হয়েছিল, আচ্ছা এইটা বোঝার জন্য আমরা এই চিত্রটাতে একটু ফোকাস দিই। দেখেন এই চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন, এই হলো আমাদের একটা চিত্র, আর এটা হচ্ছে তার কার্ভ। দেখেন এই হচ্ছে কার্ভ বা বক্ররেখা, যার নাম হচ্ছে f(x) বক্ররেখা। এখন আপনার কাজ হচ্ছে যে এই বক্ররেখার এই যে অংশটা আছে, মানে এই অংশটা, এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদের যে অংশটা, এই অংশটার ভেতরে যে এরিয়াটা আছে, দেখেন এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটার আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করব। মানে এর ভেতরে কতটুকু জায়গা আছে এই বিষয়টা আমরা এখান থেকে বের করব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমরা স্পেসিফিক কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তো আনুমানিক 17 শতকের দিকে দুইজন সমসাময়িক গণিতবিদ, দেখেন মনে রাখতে হবে যে 16-17 সালের দিকে গণিতের কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল। এখানে অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা খুবই কম হয়েছে, তখন একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে হচ্ছে ধারণা দেওয়া হয়েছিল। আর আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখনই কোনো কিছুর আমরা প্রয়োজনীয়তা বোধ করি, তখনই কিন্তু সেই বিষয়টা নিয়ে আমরা গবেষণা করি এবং সেটা নিয়ে আমরা একটা ফলাফল নিয়ে আসি। তো 17 শতকের দিকে যখন বড় বড় আর্কিটেকচার তৈরি হওয়া শুরু হলো, বড় বড় বিল্ডিং, বড় বড় ইমারত, বড় বড় মসজিদ, বড় বড় মন্দির, এই বিষয়গুলো যখন তৈরি করার একটা প্রয়োজনীয়তা উপলব্ধি হলো, তখন বিজ্ঞানীদের মাথায় প্রশ্ন আসলো যে এই বিল্ডিংটা তৈরি করতে হলে আমাদের কি পরিমাণ ইট লাগবে বা কি পরিমাণে মনে করেন আপনার সিমেন্ট লাগবে। অ্যাকচুয়ালি এই বিষয়টা ডিপেন্ড করবে
যে এই যে আপনার যে জিনিসটা আপনি তৈরি করবেন, যেমন এই বিল্ডিংটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই বিল্ডিংয়ের আপনার এই জায়গাটা কতটুকু হবে, এই জায়গাটুকু কতটুকু হবে, এই কনসেপ্টগুলো সম্পর্কে আপনার কিন্তু একটা পরিপূর্ণ ধারণা ডেফিনেটলি থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এটা বানাতে পারবেন না। তো তখন কি হলো, তখন সমসাময়িক দুইজন গণিতবিদ, একজন হচ্ছে আমাদের সবার প্রিয় আমাদের নিউটন স্যার আইজ্যাক নিউটন, এবং সমসাময়িক আরেকজন গণিতবিদ হচ্ছেন লিবনিজ। ওনারা একটা ফর্মুলা নিয়ে আসলেন এবং দেখা গেল যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে মানে মোটামুটি বলতে মনে করেন 100% তো পসিবল না, বাট অলমোস্ট 100%-এর কাছাকাছি পরিমাণে আমরা আয়তন ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো ওনারা অ্যাকচুয়ালি কি করেছিলেন দেখেন, আমরা যদি এই চিত্রটা একটু ভালো করে দেখি, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝবো যে এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আপনি স্পেসিফিক কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, তো এখানে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে একটু বিষয়টা লক্ষ্য করেন, এই যে মনে করেন আমরা একটা রশ্মি অঙ্কন করলাম, এটা একটা কালার দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে আমরা আরেকটা অঙ্কন করি। ওকে, আচ্ছা এখানে আমি এটা অঙ্কন করি নতুন করে। এটা একটা কালার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা যদি অঙ্কন করি, কালার দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, তো এখানে আমরা একটা চিত্র অঙ্কন করেছি। এখন এখানে মনে করেন আমরা এটাকে একটু শেপ দিয়ে দিচ্ছি। তো এই পরিমাণে জায়গা হচ্ছে আমরা তৈরি করব। আচ্ছা, এই চিত্রটা আমরা একটু দেখি। এখন এটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন দেখেন, এইটা তো আপনি সরাসরি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন না। এখন এটাকে আমরা কি করব, প্রথমত আমরা এভাবে সোজা একটা দাগ দিব। দেখেন, সোজা দাগ দিলাম। ওকে, তারপর এখানে আমরা আরও দাগ দেবো, মানে এটাকে আমরা এভাবে অনেকগুলো দাগ দেবো। সো এটাকে আমরা এভাবে দাগ দিলাম, একেবারে কর্নার পর্যন্ত আমরা অনেকগুলো দাগ দিলাম। এখন দেখেন, এই যে জায়গা পর্যন্ত, এতটুকু পর্যন্ত কিন্তু একটা রেক্টাঙ্গেল, মানে ওনাদের মূল বিষয়টা ছিল যে এখানে যাই হোক না কেন আমরা এটাকে একাধিক রেক্টাঙ্গেলে ভাগ করব। তো ওনারা কি করেছিলেন, এটাকে দেখেন, এখান থেকে কিন্তু একটা রেক্টাঙ্গেল হয়ে যাচ্ছে, এখান থেকে আরেকটা রেক্টাঙ্গেল হয়ে যাচ্ছে। এভাবে ওনারা হচ্ছে ওনাদের যে জায়গাটা দরকার সেটাকে অনেকগুলো রেক্টাঙ্গেলে ওনারা ভাগ করেছেন। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে এখানে অন্য বিষয়। তো আমি সমস্যাটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্যাটা হচ্ছে দেখেন, তো মনে করেন এই হচ্ছে আমাদের এরিয়া। তো এখান থেকে আমাদের এইভাবে কার্ভ রয়েছে। এখন এই জায়গাটা আমাদেরকে, মানে এই জায়গার ভেতরে এরিয়াটা আমরা নির্ণয় করব। এখন দেখেন, এটাকে আমরা যদি অনেকগুলো দাগ দিয়ে দিচ্ছি, দেখেন অনেকগুলো দাগ দিয়ে দিলাম। এখন এটাকে দেখেন, এখানে কিন্তু একটা রেক্টাঙ্গেল হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু আর রেক্টাঙ্গেল হচ্ছে না। তখন এই যে দেখেন, এটাকে এভাবে ভাগ করা হয়েছে, এই যে অংশটুকু, তারপর এটাকে আরও রেক্টাঙ্গেলে ভাগ করা হয়েছে, তারপর আরও রেক্টাঙ্গেলে ভাগ করা হয়েছে। এভাবে কিন্তু এটাকে অনেকগুলো রেক্টাঙ্গেলে ভাগ করা হয়েছে। এই যে দেখেন, আরও রেক্টাঙ্গেল রয়েছে এখানে, তারপর আরেকটা রেক্টাঙ্গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে কার্ভ, এই কার্ভের বাইরে কিন্তু এই যে দেখেন আরও এরিয়া রয়েছে। কিন্তু এই অংশটার সমান যদি আমরা এটাকে যদি এভাবে দেই, তাহলে ভেতরের অংশটা যতটুকু হবে, আপনার এই বাইরের অংশটা কিন্তু ঠিক ততটুকুই হবে। তো এভাবে ওনারা এগুলার অনেকগুলা, মানে ওনারা যে কার্ভটা ক্ষেত্রফল নির্ণয় করবেন সেই কার্ভটাকে অনেকগুলো রেক্টাঙ্গেলে ওনারা ডিভাইড করেছেন। ডিভাইড করে সবগুলো রেক্টাঙ্গেলের মানকে ওনারা যোগ করে দিয়েছেন। এই যোগের বিষয়টাই কিন্তু পরবর্তীতে এই ইন্টিগ্রেশন হিসেবে কাজ করেছে। আচ্ছা, এটাকে আমরা একটু ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম একটা জিনিস। এখন দেখেন, মনে করেন এটা হচ্ছে আপনার একটা এরিয়া, আমরা এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে।
ওকে, তো এই অংশটা মনে করেন ডেল এক্স, এই অংশটাও মনে করেন ডেল এক্স, এই অংশটাও ডেল এক্স, এই অংশটাও ডেল এক্স, এই অংশটাও ডেল এক্স, এই অংশটাও ডেল এক্স, এবং উপরের দিকে যতগুলো রেক্টাঙ্গেল হবে, মানে বিষয়টা হচ্ছে এই রকম থাকলে এটাকে আমরা যে ভাগ করেছি, মনে করেন এই যে অংশটা, এই যে দেখেন এই যে অংশটা, এটা কিন্তু একটা রেক্টাঙ্গেল, এই অংশটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল, কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছি ছায়াময় এরিয়া, এটা কিন্তু রেক্টাঙ্গেল না। তো ওনারা কি করেছেন, এদিকে বৃদ্ধি করে এই সম পরিমাণ, মানে নিচের দিকে যতটুকু আছে উপরের দিকে ওনারা ততটুকুই নিয়েছেন। দেখেন তখন এটাকে যদি আমরা এভাবে মনে করেন, এটাকে আমরা বরাট করে দিলাম, এই যে বরাট করে দিলাম, তখন এটা কিন্তু একটা রেক্টাঙ্গেল হয়ে গেছে। দেখেন এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা রেক্টাঙ্গেল হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই আমরা যখন হিসাব করব তখন কি সম্পূর্ণটা হিসাব করব না, এটা হচ্ছে হাফ রেক্টাঙ্গেলের মান আমরা হিসাব করব। এভাবে যত ভাগেই আছে, মানে যতগুলো টুকরো আছে এখানে প্রত্যেকটাকে হচ্ছে আমরা এভাবে রেক্টাঙ্গেলে নিব, তারপর সবগুলোকে আমরা কি করব, যোগ করব। ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যোগ করে দেওয়া। আচ্ছা, এগুলো আমি একটু মুছে দিচ্ছি, তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমি একটু মুছে দিচ্ছি। ওকে, বিষয়টাকে আমরা মুছে দিলাম। ওকে, তো এখন এখানে বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে আমাদের কাজটা কি। আচ্ছা, আমরা আবার এই চিত্রটা একটু ইম্পোর্ট করি, তাহলে হচ্ছে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা চিত্রটা আবার একটু ইম্পোর্ট করে দিলাম এখানে। এখন এই যে চিত্রটা, এখানে কি করা হয়েছে, যতগুলো টুকরো আছে প্রত্যেকটা টুকরোতে কিন্তু এখানে কাজ করা হয়েছে। তখন এই যে জায়গাগুলো আছে এগুলাকে মনে করেন এই যে ডেলেক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে এখানে কতগুলো ডেলেক্স আছে, n সংখ্যক ডেলেক্স আছে। এখন দেখেন, তো এগুলোকে আমরা কি করব, যোগ করব। তো মনে করেন এখানে প্রথমে একটা ডেলেক্স আছে, ডেলেক্স বলতে এই এরিয়াটা রেক্টাঙ্গেলকে বোঝাচ্ছে, তারপর আরও একটা রেক্টাঙ্গেল, তারপর আরও একটা রেক্টাঙ্গেল, এভাবে এখানে n সংখ্যক মানে অসীম সংখ্যক রেক্টাঙ্গেল এখানে রয়েছে। এখন এই রেক্টাঙ্গেলগুলোকে যদি আমরা যোগ করি, মনে করেন এগুলোকে আমরা যোগ করলাম, তো এভাবে n সংখ্যক কিন্তু রেক্টাঙ্গেল রয়েছে, এভাবে আমরা যোগ করে দিলাম এবং এটাকে আমরা দিলাম এরিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে তো এত বড় একটা মানকে হিসাব করে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তখনই চলে আসলেন আমাদের আরেকজন বিখ্যাত গণিতবিদ, যার নাম হচ্ছে রিম্যান। তো রিম্যান কিন্তু আমাদের আইজ্যাক নিউটন স্যার এবং স্যার লিবনিজের অনেক পড়ে এসেছিলেন, কিন্তু উনি এই ক্যালকুলাস সম্পর্কে সবচেয়ে সুন্দর এবং খুবই ভ্যালিড একটা রিজন বা একটা ফর্মুলা দেখিয়েছিলেন। সেটা হচ্ছে এরকম যে আপনারা যে অনেকগুলা রেক্টাঙ্গেল নিয়েছেন সেগুলোকে এভাবে আলাদা আলাদা করে যোগ না করে আমরা সামেশন আকারেও কিন্তু এটাকে আমরা লিখতে পারি। তো সামেশন আমরা কি লিখবো, সামেশন হচ্ছে এফ অফ এক্স ডিএক্স। এফ অফ এক্স বলতে এখানে এই যে প্রত্যেকটা এফ অফ এক্স মানে হচ্ছে ডেল এক্সকে বোঝাচ্ছে, প্রত্যেকটাকে আমরা কি করে দেবো, যোগ করে দিব। এখন দেখেন এই যে সামেশনের প্রথম কি সাম, আর এই এসকে পরবর্তীতে বড় করে এই চিহ্নটা নিয়ে আসা হয়েছে, যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই যে ইন্টিগ্রেশন, আমি যদি আপনাকে সহজভাবে বলি তাহলে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি যোগের কাজ করে, এবং এই যে যোগ, অনেকগুলা যোগকে একসাথে করার জন্যই আসলে এই ইন্টিগ্রেশনটা করা হয়ে থাকে। তো এভাবেই আসলে আমাদের প্রয়োজনীয় থেকে এই ইন্টিগ্রেশন বিষয়টা চলে এসেছে। আমি আবারও বলছি, এই ইন্টিগ্রেশন সাইনটা কিন্তু এই সামের যে এস, এটাকে একটু বড় করে বর্ধিত করে কিন্তু করা হয়েছে। সো এটাই কিন্তু আসলে আমাদের কি ইন্টিগ্রেশন। তো এই কনসেপ্টগুলো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু বাইরে যাই, তাহলে ইন্টিগ্রেশনটা কি শুধু আমাদের এই এরিয়া নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে? অবশ্যই না, এর বাইরে আরও অনেক কাজ আছে এটার। তো এই অনেক কাজগুলো বোঝার আগে আমি এখানে এই বোর্ডটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমরা আমাদের পরবর্তী টপিকসে যেতে পারি। ওকে, এখন আমার হাতে কি আছে, এখানে একটা পেন আছে, ঠিক আছে। আমি এখানে পেনটা যদি একটু অঙ্কন করি, যদি আমি খুব ভালো একটা চিত্র অঙ্কন করতে পারি না, তারপর একটু চেষ্টা করি। ওকে, তো এটা মনে করেন আমার হাতের পেন,
তো এটা হচ্ছে আমাদের সামনের অংশ। তো এই হচ্ছে আমার পেন। ওকে, তো এই যে পেন, এই পেনটা অ্যাকচুয়ালি কতটুকু বড় এই জিনিসটা বের করার ক্ষেত্রেও কিন্তু ইন্টিগ্রেশন কাজে লাগে। তারপর মনে করেন, আচ্ছা এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, যদিও ক্যালকুলাসের জনক বলা হয় আমাদের স্যার আইজ্যাক নিউটনকে এবং লিবনিজকে, এই দুইজনকে কিন্তু ক্যালকুলাসের জনক বলা হয়ে থাকে। তবে মনে রাখতে হবে এই দুইজনই কিন্তু সমসাময়িক লেখক ছিলেন এবং তখন একটা সোসাইটি ছিল যার নাম ছিল রয়্যাল সোসাইটি। একটু আমি লিখে নিচ্ছি, রয়্যাল সোসাইটি ছিল। তো এই রয়্যাল সোসাইটির যে প্রেসিডেন্ট ছিলেন, আমাদের রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন আমাদের স্যার আইজ্যাক নিউটন। তো যেহেতু তখন সমসাময়িক দুইজন ছিলেন, সো এই দুইজন সমসাময়িক থাকার কারণে যেহেতু আমাদের এই রয়্যাল সোসাইটির কাজটা কী ছিল, যখন কেউ কোনো কিছু আবিষ্কার করতো তখন সেটার অফিসিয়াল স্বীকৃতি দেওয়া হতো এই রয়্যাল সোসাইটি থেকে। তো যেহেতু আমাদের স্যার আইজ্যাক নিউটন এটার প্রেসিডেন্ট ছিলেন, দুইজনই কিন্তু ক্যালকুলাস সমসাময়িক বলা হয় দুইজনকে। তো তবে এখানে মনে রাখতে হবে যে দুইজনের ক্যালকুলাসের যে ফরম্যাটটা ছিল সেটা কিন্তু হুবহু সেম ছিল না। আমাদের আইজ্যাক নিউটনের যে ক্যালকুলাসটা ছিল সেটা হচ্ছে আমরা যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এইগুলোর যে নর্মাল বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা এই স্যার আইজ্যাক নিউটনের ক্যালকুলাস থেকে শিখেছিলাম। মানে একবার করে ইন্টিগ্রেশন করার বিষয়টা কিন্তু আমাদের স্যার আইজ্যাক নিউটনে শিখিয়েছিলেন। আর n সংখ্যকবার ইন্টিগ্রেশনের বিষয়টা কিন্তু আমাদের শিখিয়েছিলেন আমাদের এই যে লিবনিজ, উনি। বিষয়টা কেমন, বিষয়টা আমরা এখানে একটু লিখি। আচ্ছা, তার আগে এখানে মজার বিষয়টা দেখে নেন, দুইজনই সমসাময়িক। তো এখন যখন স্বীকৃতি দেওয়ার বিষয়টা চলে আসলো, যেহেতু আমাদের স্যার আইজ্যাক নিউটন রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, উনি বললেন ওকে সবই ঠিক আছে, যেহেতু আমি এটা আবিষ্কার করেছি, এটা বলে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। সো সর্বশেষ হচ্ছে আমরা এখন জানি যে ক্যালকুলাসের জনক হচ্ছে নিউটন, কিন্তু প্রকৃতপক্ষে ক্যালকুলাসের জনক নিউটন নয়, লিবনিজ নন, আমাদের রিমেনও নয়। এটার আরেকজন বিখ্যাত একজন গণিতবিদ ছিলেন, তিনি প্রায় 11 শতকের দিকে তিনি ক্যালকুলাস নিয়ে ধারণা দিয়েছিলেন। ওনার নাম হচ্ছে ভাস্কর II। তো উনি একটা বই লিখেছিলেন যে বইয়ের মধ্যে ক্যালকুলাস নিয়ে অনেক ধারণা ছিল, যদিও ওইগুলো আসলে ওইভাবে তখনকার সময়ে জনপ্রিয়তা পায়নি, তাই ওনার নামটা সামনে আসেনি। তো এখানে আমরা একটু শর্টকাটে জেনে নিচ্ছি যে এই দুইজনে ক্যালকুলাস যা আবিষ্কার করেছিলেন সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তফাৎটা কী ছিল। তো দেখেন এখানে এটা খুবই ইজি একটা বিষয়, দেখেন। তো ওই দুইজন ব্যক্তির ক্যালকুলাসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি মনে করেন y equal to মনে করেন x⁻9 প্লাস 7x⁻19 প্লাস 2x⁵। এখন আমরা যদি এটার ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করি, অর্থাৎ প্রথম অন্তরজের মান নির্ণয় করতে চাই, যদিও আমরা এখন আছি ইন্টিগ্রেশনে, কিন্তু আমাদের লিবনিজ স্যার কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। সো আচ্ছা, এই টপিক্সটা আমরা এখন আলোচনা করব না, আমরা এটা ডিফারেন্সিয়েশন ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ক্যালকুলাসটা কি শুধু এই এরিয়া আর ভলিউম নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে? না রে ভাই, এর বাইরেও অনেক কাজ আছে। যেমন আমার কাছে মনে করেন একটা পেন ড্রাইভ আছে, মনে করেন এটা হচ্ছে আমার একটা পেন ড্রাইভ, এইটা হচ্ছে আমার কাছে একটা পেন ড্রাইভ। এখন এই পেন ড্রাইভের মধ্যে আমরা যখন কোনো কিছু লোড করে, মনে করেন পেন ড্রাইভের মধ্যে সোনাবন্ধুর গান অ্যাড করলাম, তো আমি 50টা সোনাবন্ধুর গান এখানে অ্যাড করেছি, তো এতটুকু জায়গাটার ফিল আপ হয়ে গেল। তো আরও যদি আমি কিছু গান অ্যাড করি তাহলে আরও জায়গা ফিল আপ হবে। তারপরে এখানে যদি আমি আরও কিছু অ্যাড করি তাহলে এখানে আরও জায়গা ফিল আপ হবে। তাহলে এই যে দেখেন জায়গা ফিল আপ হচ্ছে, এর মানে এখানে কি হচ্ছে, এখানে যুগের কাজ হচ্ছে, এখানে যুগের কাজ হচ্ছে। তো ওই যুগের কাজটাই কিন্তু কি ইন্টিগ্রেশন। তারপরে এখানে মেডিকেল সায়েন্সের মধ্যেও কিন্তু আপনার বিভিন্ন কাজে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা হয়। আমরা জানি বা না জানি, আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন পারপাসে এই ইন্টিগ্রেশনটাকে অ্যাপ্লাই করেই যাচ্ছি। তারপর হচ্ছে পাওয়ার প্ল্যান্টের বিষয়টা যদি আমরা চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের একটা টাওয়ার, এটা হচ্ছে আরেকটা টাওয়ার। তো এই টায়ারগুলোর মধ্যে যে কেবল দেয়া থাকে বা এই কেবলটার মধ্যে দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় এই বিষয়টা না, বাট এই কেবলটা কিভাবে এখানে সেট আপ করা হয়েছে এটাও কিন্তু একটা ইন্টিগ্রেশনের গুরুত্বপূর্ণ বিষয়। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেকটা কাজের সাথে কোনো না কোনোভাবে এই ইন্টিগ্রেশনটা কিন্তু জড়িত।
তো এই ছিল আসলে আমাদের ইন্টিগ্রেশনের একেবারে বেসিক বিষয়, যে কীভাবে ইন্টিগ্রেশনটা এসেছে এবং কিভাবে এই ইন্টিগ্রেশনটা আমাদের লাইফে অ্যাপ্লাই হয়, এই বিষয় সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পেলাম। পরবর্তীতে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনারা বলেন, আপনারা কমেন্টস করবেন প্রচুর পরিমাণে যে ডিফারেন্সিয়েশনটা কিভাবে এসেছে, আমরা লাইফে ডিফারেন্সিয়েশনটা কিভাবে অ্যাপ্লাই হয়, ইন্টিগ্রেশন থেকেও ডিফারেন্সিয়েশন আরও বেশিভাবে অ্যাপ্লাই হয় আমাদের লাইফে। এই যে আমি এখানে কথা বলছি, আমার হাতে পেন আছে, আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন, বা এখানে একটা বোর্ড আছে, মানে এভরিথিং এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, মোরাল অফ দ্য স্টোরি, ক্যালকুলাস। তো সবাই যদি পরবর্তী এরকম ইন্টারেস্টিং ক্লাস দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।